সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। বিক্ষোভে উত্তাল সারা দেশ, হত্যাকারীদের বিচার দাবি। ওসমান হাদিকে যারা খুন করে ভারতে পালিয়েছে তাদেরকে ফেরত দিতে হবে। হাদির খুনিদের বাংলাদেশের জনগণের কাছে হস্তান্তর না করা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে। হাদির মৃত্যুতে প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন রাজনৈতিক দল ও নেতার শোক। আজ দেশে আসছে মরদেহ। জুমার নামাজের পর দেশ জুড়ে দোয়া প্রার্থনা। শনিবার রাষ্ট্রীয় শোক। রাতে বিভিন্ন স্থাপনায় হামলা ভাঙচুর। প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে আগুন। প্রায় 3 ঘন্টা পর উদ্ধার পেলেন আটকে পড়া সাংবাদিকরা। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদি মারা গেছেন। তার মৃত্যুর খবর জানানো হয়েছে সরকারের তরফে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে বৃহস্পতিবার রাত 9:30টায় তার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়। এরপরই হাদির ভেরিফাইড ফেসবুক পেজ ও ইনকিলাব মঞ্চ থেকে লিখিত ঘোষণা আসে। গত 12 ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় সিঙ্গাপুরে। প্রাণপ্রিয় জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ ওসমান হাদি ভাইকে মহান আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন এবং সিঙ্গাপুর জেনারেল হসপিটাল থেকে আমরা জানতে পেরেছি যে হাদি ভাই আমাদের সবাইকে ছেড়ে পরপরে চলে গিয়েছেন এবং আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুক। এবং আপনারা সবাই এই অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা আছেন সবাই প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশের পক্ষে থাকেন এবং তার পরিবারের পাশে থাকেন। জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে হত্যার প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন ছাত্র সংগঠন ও রাজনৈতিক দলের নেতারা। রাতভর বিক্ষোভ চলে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তারা। এ সময় জুমার নামাজের পর ওসমান হাদির জন্য দোয়া ও বিকেলে শাহবাগে আগ্রাসন বিরোধী সমাবেশের ঘোষণা আসে। জুলাই আন্দোলনের সকল শক্তিকে ওই সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদি মারা গেছেন। এই খবরের সাথে সাথে প্রতিবাদ আর বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ এলাকা। রাতে শাহবাগে বিক্ষোভে যোগ দেন জুলাই আন্দোলনের নেতা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, মাহফুজ আলম সহ জুলাই যোদ্ধারা। বিক্ষোভ সমাবেশে জুলাই যোদ্ধারা বলেন, এ লড়াই কেবল একজন হাদি হত্যার বিচার নয়, বরং দেশের সার্বভৌমত্ব রক্ষার লড়াই। ওসমান হাদিকে হত্যার মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। খুনিদের হস্তান্তর না করা পর্যন্ত এই লড়াই চলমান থাকবে। যেই ওসমান হাদিকে যারা খুন করে ভারতে পালিয়েছে তাদেরকে ফেরত দিতে হবে। তাদেরকে ফেরত দেওয়ার আগ পর্যন্ত ভারতের সাথে আমাদের কোনো ধরনের সম্পর্ক থাকতে পারে না। আমরা এই শাহবাগে আজকে এসেছি, শাহবাগে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। শরীফ ওসমান হাদিকে হত্যার মাধ্যমে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। হাদির খুনিদের বাংলাদেশের জনগণের কাছে হস্তান্তর না করা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে। ভারতকে শুনতে হবে বাংলাদেশের জনগণের কথা। ভারতের এই ব্যাকইয়ার্ডে এই 18 কোটি মানুষের সাথে আপনারা যদি
মনে করেন খেল তামাশা করবেন, আপনারা যদি মনে করে থাকেন আপনারা বাংলাদেশের ভিতরে ঢুকে এই দেশের সূর্য সন্তানদেরকে হত্যা করে পার পেয়ে যাবেন, তাহলে আমরা বলবো আমাদের যেরকম ঘুম হারাম হয়েছে আপনাদেরও ঘুম হারাম হবে। বিক্ষোভ সমাবেশে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, আওয়ামী লীগ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি, গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের প্রতিহত করা হবে। কালচারাল ফেসিস্ট চক্রকে রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবে পরিবর্তন করতে হবে। আজকের শহীদ হাদি সত্তর থেকে আমরা সবাই শপথবদ্ধ হচ্ছি, শহীদ হাদির রক্তের কসম, শহীদ হাদিকে যারা হত্যাযজ্ঞ করেছে বাংলাদেশে আমরা তাদের রাজনীতি করতে দেব না। হাদির হত্যাকাণ্ডের বিচার এবং দোষীদের অতি দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। দোয়া অনুষ্ঠান শেষে আমরা বাংলাদেশের প্রতিটি মসজিদ থেকে শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকারীদের বিচার নিশ্চিত করার জন্য আমরা বিক্ষোভ মিছিল করব। এদিকে হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করে ছাত্রদল। অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানান নেতারা। তার এই আত্মত্যাগ বাংলাদেশের মানুষ ইতিহাস ভরে স্মরণ রাখবে। শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় পুলিশকে সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে এবং যারা হত্যাকাণ্ডে জড়িত তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানিয়ে সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ ঢাকায় পৌঁছাবে সন্ধ্যায়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন জুলাই যোদ্ধারা। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদি হত্যার সাথে জড়িত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে দেশের সকল নাগরিকদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। পাশাপাশি ওসমান হাদির মৃত্যুতে আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা। শুক্রবার বাদ জুমা প্রতিটি মসজিদে বিশেষ দোয়া মোনাজাত করা হবে। সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শরীফ ওসমান হাদির এই অকাল মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। তার প্রয়াণ দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি। শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছি। এই উপলক্ষে শনিবার দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এই বিষয়ে কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না। বিপ্লবী রক্তে উজ্জীবিত এই তরুণ নেতা ওসমান হাদি ছিলেন প্রতিবাদের অনন্য প্রতীক। আমরা এখন গণতান্ত্রিক উত্তরণের চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছি। শহীদ হাদি ছিলেন এই প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ। তার একান্ত ইচ্ছা ছিল আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে নতুন বাংলাদেশ বিনির্মাণের পরবর্তী ধাপে সক্রিয় ভূমিকা রাখা। অত্যন্ত দুঃখের বিষয়, তার এই মহতী ইচ্ছা অপূর্ণ রয়ে গেল। তার স্বপ্ন বাস্তবায়নের দায় আজ সমগ্র জাতির কাঁধে ন্যস্ত। আগামী দিনগুলোতে আমাদের সবাইকে ধৈর্য, সংযম, সাহস ও দূরদর্শিতার সঙ্গে এগিয়ে যেতে হবে, যাতে নির্বাচন ও গণতন্ত্রের শত্রু ফ্যাসিস্ট সন্ত্রাসী অপশক্তিকে চূড়ান্তভাবে
পরাজিত করা যায়। এই শোকের মুহূর্তে আসুন আমরা শহীদ শরীফ ওসমান হাদির আদর্শ ও ত্যাগকে শক্তিতে পরিণত করি, ধৈর্য ধারণ করি, অপপ্রচার ও গুজবে কান না দিই এবং যে কোনো হঠকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকে। যারা দেশকে অস্থিতিশীল করতে চান তাদের ফাঁদে পা না দিয়ে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র, ন্যায় বিচার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার পথে অবিচল পদক্ষেপে এগিয়ে যাই। এটাই হবে শহীদ হাদির প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা। কারওয়ান বাজার প্রথম আলো কার্যালয়ের সামনে আছেন সহকর্মী রেদোয়ান আহমেদ। এবারে যাচ্ছি তার কাছে। রেদোয়ান, এখন কারওয়ান বাজার এলাকার পরিস্থিতি কি? দেবাশিস, কারওয়ান বাজার এলাকার পরিস্থিতি কিন্তু খুবই থমথমে, কেননা রাতভর এই প্রথম আলো অফিসের সামনে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট কাজ করছিলেন এবং সকাল 7টার কিছুক্ষণ পরপরই কিন্তু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন যে এই কারওয়ান বাজারের এই প্রথম আলো অফিসটির সামনেই যেই ইলেকট্রিকের যেই তারটি রয়েছে, অর্থাৎ এই ট্রান্সমিটারের সামনের পাশে যেই খুঁটিটিতে, সেই খুঁটিটিতেই কিন্তু বিদ্যুতায়িত হয়ে দুইজন ফায়ার সার্ভিসে আলমগীর হোসেন এবং আরেকজন শরীফুল ইসলাম, এই দুইজন কিন্তু বেশ গুরুতর আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যে। এবং সারা রাতভরই কিন্তু আগুন নিয়ন্ত্রণের কাজে তারা দুজন ছিলেন এবং এই ভবনটির পাশে যে বিদ্যুতের লাইনটিতে যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি, সেই বিষয়টিও কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা অবগত ছিলেন না, যার কারণে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে। এবং রাতভর এই ফায়ার সার্ভিসের 5টি ইউনিট এই কারওয়ান বাজারের প্রথম আলো এই ভবনটিতে অগ্নি নির্বাপনে কাজ করে এবং রাত 3:30 নাগাদ কিন্তু এই অগ্নি নির্বাপন করা হয়। এবং তারপর পরই আমরা শুনছিলাম ফায়ার সার্ভিসের একজন সহকারী পরিচালক, তিনি আমাদের জানাচ্ছিলেন যে এই পুরো ঘটনার পর যখন এরকম একটি মর্মান্তিক ঘটনা ঘটে যায়, তারপর কিন্তু প্রায় 1 ঘন্টার মতন এই উদ্ধার কাজ, এই অগ্নি নির্বাপনের কার্যক্রম বন্ধ ছিল। এই যে দুইজন আহত হয়েছেন তাদেরকে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইতিমধ্যে নেওয়া হয়েছে। তাদের মধ্যে আলমগীর হোসেনের অবস্থা কিন্তু খুবই গুরুতর, তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন এবং এই লাইনটি যেহেতু একটি 440 লাইন, যার কারণে কিন্তু তিনি খুব সংকটাপন্ন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা রাতভরই দেখছিলাম যে মূলত রাত 11:30টার পর থেকেই কিন্তু এই প্রথম আলোর ভবনটিতে হামলা চালানো হয় এবং হামলার পরপরই কিন্তু সেখানে অগ্নিসংযোগ করেন হামলাকারীরা এবং মূলত প্রথমা প্রকাশনের নিচে যে লাইব্রেরি ছিল সেই লাইব্রেরিতে প্রথমে তারা হামলা করে এবং তারপরে দ্বিতীয় তলায় তারা উঠে যায় এবং উঠে যেয়েই কিন্তু পুরো কাজ বেষ্টিত এই ভবনটির প্রতিটি কাজ তারা ভেঙে ফেলে এবং ভেঙে উপর থেকে বই পুস্তক সহ বিভিন্ন নথিপত্র তারা ছুঁড়ে বাইরের দিকে ফেলতে থাকে এবং তারপরে কিন্তু আসবাবপত্র বাইরের দিকে ছুঁড়ে ফেলতে থাকে। প্রথমে তারা এই সব কিছু বাইরে রাস্তায় ছুঁড়ে ফেলে সেখানে প্রথমত অগ্নিসংযোগ করে এবং তারপর পরই কিন্তু এই ভবনের ভেতরে অগ্নিসংযোগ করে এবং তৎক্ষণাৎ সে অগ্নিকাণ্ড কিন্তু পুরো ভবনে ছড়িয়ে পড়ে এবং পুরো ভবন জুড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যেমনটা আমরা জানাচ্ছিলাম সারা রাতভর। এবং তারপরেই কিন্তু সেই হামলাকারীরা এই প্রথম আলোর ভবন থেকে সরে ঠিক রাস্তার অপর প্রান্তে যে ডেইলি স্টারের এবং এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে প্রথম আলো ভবনের অপর দিকে যে ডেইলি স্টার ভবনটি, সেই ভবনেও হামলাকারীরা হামলা চালিয়েছে এবং ঠিক তার পরপরই কিন্তু আমরা দেখেছি যে এই দুটি ভবনের মধ্যে এই প্রথম আলোর ভবনটির কোনো কর্মচারীরা ছিলেন না, ডেইলি স্টারের ভবনের মধ্যে কিন্তু ডেইলি স্টারের ভবনের মধ্যে কিন্তু সাংবাদিকরা অনেকে আটকা পড়েছিলেন, যাদেরকে পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা গভীর রাতে তাদেরকে উদ্ধার করে। এবং এই প্রথম আলো ভবনটিতে আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত প্রায় ঘন্টাখানিক
ঘণ্টাখানিক সেই ফায়ার সার্ভিসের 2 জন কর্মী আহত হওয়ার পরে কিন্তু ঘণ্টাখানিক উদ্ধার কার্যক্রম বন্ধ ছিল, অর্থাৎ অগ্নি নির্বাপনের কাজ বন্ধ ছিল এবং তারপর কিছুক্ষণ আগেই কিন্তু সেটি আবার পুনরায় শুরু হয় এবং অগ্নি নির্বাপনের যে কাজ সেটি কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে 3:45 মিনিটে, কিন্তু তারপরও কিন্তু এখন পর্যন্ত ধোঁয়া, যে কালো ধোঁয়া নির্গমন হচ্ছে ভেতর থেকে, যেহেতু ভেতরের বিভিন্ন সরঞ্জাম সহ অফিসের যন্ত্রপাতি থেকে শুরু করে কাগজ নথি সব কিছুই কিন্তু একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে প্রথম আলোর এই ভবনটিতে, এবং যার কারণে কিন্তু আগুন নেভাতেও বেশ বেগ পেতে হয়েছে। এছাড়াও আর অন্য আরেকটি কারণ, হামলাকারীরা যখন এই দুটি ভবনে হামলা চালাচ্ছিলেন, ফায়ার সার্ভিস কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর কেউই কিন্তু এই এলাকায় প্রবেশ করতে পারেননি, যার কারণে কিন্তু তাদের এই এলাকায় প্রবেশ করতেও বাধা দিয়েছে হামলাকারীরা, এবং যার কারণে তাদের পৌঁছতেও বেশ ঘন্টা খানিকের বেশি সময় লেগেছে এবং ওই সময়টুকুতেই কিন্তু আগুনের ব্যাপ্তি পুরো ভবন জুড়ে ছড়িয়ে পড়ে। তারপরেই তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসের 2টি টিম রাত 12টার কিছুটা পরে তারা এই ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং তারপরই কিন্তু এই ভবনটির আগুন নিয়ন্ত্রণে তারা কাজ শুরু করে। একে একে ফায়ার সার্ভিসের আরও 3টি ইউনিট যোগ হয়, অর্থাৎ মোট 5টি ইউনিটের অক্লান্ত চেষ্টার পর কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসে রাত 4টার কিছুটা আগে, এবং ঠিক আগুনটা নিয়ন্ত্রণে আসার পরপরই ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আমাদের জানিয়েছেন আগুন নিয়ন্ত্রণে এসেছে, এবং তারপরে তারা বলছিলেন যে আগুন নির্বাপনের কাজ করছিলেন। ঠিক 4টার পর থেকেই তারা সকাল 7টা পর্যন্ত এই নির্বাপনের কাজগুলো করছিল এবং সারা রাত ভরেই কিন্তু তারা এই 2টি মই দিয়ে উপরে উঠে বিভিন্ন তালায় পৌঁছে তারা আগুন নেভানোর জন্য কাজ করছিলেন। সেই মইটি যখন সকালবেলা এই মইটি দিয়ে যখন তারা নিজেরাই নামতে যান, ঠিক মইটি এই ভবনের পাশে থাকা যে বিদ্যুতের তার সেটি সংস্পর্শে আসলেই তৎক্ষণাৎ আগুন ধরে যায়, এবং সেই আগুন ধরে যাওয়ার ফলেই কিন্তু মই বেয়ে নামছিলেন একজন ফায়ার সার্ভিসের কর্মী, তার নাম আলমগীর। সেই আলমগীর হোসেন কিন্তু তৎক্ষণাৎ সেই মই থেকে ছিটকে পড়ে যান নিচে এবং নিচে পড়ে মারাত্মকভাবে আহত হন, এবং পাশাপাশি মইটি ধরেছিলেন আরও 2 জন, তারাও আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি, এবং গুরুতর আহত যে 2 জন হয়েছেন তাদেরকে ইতিমধ্যেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের অবস্থাও বেশ সংকটাপন্ন বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসলেও কিন্তু নির্বাপনের যে কাজটি সেই কাজটি আবারও শুরু করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা, এবং তারা বলছেন যে নির্বাপনে আসলে কত সময় লাগবে সেটি কি এখনও তারা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, এবং নির্বাপন শেষেই তারা জানাতে পারবেন যে আসলে এই 2টি ভবনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কি পরিমাণ ক্ষয়ক্ষতি তারা নিশ্চিত করতে পারছেন, সেই বিস্তারিত তথ্য নিশ্চয়ই আপনাদের জানাতে পারবো। ধন্যবাদ রেদওয়ান আমাদের সাথে কাউরান বাজার থেকে যুক্ত হওয়ার জন্য। এদিকে ধানমন্ডি 32 নম্বরে আছেন সহকর্মী মশিউর অনেক, যাচ্ছি তার কাছে। অনেক, ধানমন্ডি 32-এর পরিস্থিতি এখন কেমন দেখছেন? বিশেষ ধানমন্ডির 32-এর পরিস্থিতি ঠিক সকালের পর থেকে বেশ কিছুটাই শান্ত ছিল, বেশ কিছুটা বললেও আসলে ব্যাপারটা বেশি বলা হবে, একেবারেই শান্ত হয়ে গিয়েছিল। যারা উৎসুক জনতা ছিলেন তাদের সঙ্গে যারা বিক্ষোভকারী ছিলেন কেউই অবস্থান করেনি, সবাই নিজ নিজ জায়গায় ফিরে গেছেন। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আবারও কেউ কেউ ফিরে আসছেন, এবং ফিরে এসে ঠিক আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন তারা আগুন ধরিয়েছেন এবং তারা স্লোগান দিচ্ছেন, এবং তাদের স্লোগানের যে মূল বাক্যটি আমরা শুনতে পাচ্ছি যে তুমি কে, আমি কে, হাদি হাদি, অর্থাৎ হাদি হত্যার যেই বিচার, সেই বিচার আসলে নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা বাড়ি ফিরবেন না বলে জানিয়েছিলেন গতকাল রাতে, এবং তারই পরিপ্রেক্ষিতে আবারও সকালবেলা থেকে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা ধীরে ধীরে এখানে আবার একত্রিত হচ্ছেন। একটা প্রসঙ্গ একটু জানিয়ে রাখাটা প্রয়োজন, সেটা হচ্ছে যখন খুব সকালবেলা তারা চলে যাচ্ছিলেন তখন তাদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনারা চলে যাচ্ছেন কিংবা কোনো কর্মসূচি আছে কিনা, তখন তারা বলেছিলেন যে আমরা যেহেতু স্বতঃস্ফূর্তভাবে নিজের উদ্যোগে এসেছি, তাই আমাদের মধ্যে কোনো সমন্বয়ক না থাকার কারণে
আমরা কোনো ধরনের কর্মসূচি বা এমন কোনো কিছু বলছি না, তবে ঠিক হাদি যে হত্যা, সে হত্যার বিচার যতদিন না হবে এবং তার যে হত্যাকারী তাকে যতদিন পর্যন্ত গ্রেফতার করা না যাবে ততদিন পর্যন্ত তারা ঘরে ফিরবেন না, তেমনটা কিন্তু তারা বলেছিলেন। আরও একটু জানিয়ে রাখতে চাই যে ঠিক এই মুহূর্তের পরিস্থিতির কিছু অংশবিশেষ আমরা দেখতে পেয়েছিলাম যে কিছুক্ষণ আগেই কিছু জনতা এখানে এসেছিলেন, উৎসুক জনতা, তারা দেখছিলেন গতকালকে রাতের যেই এই এলাকাটিতে অর্থাৎ এই বাড়িটিতে যেই হামলা হয়েছিল এবং এই বাড়িটিতে যে অত কিছু করছিলেন জনতারা বিক্ষোভে ফেটে পড়েছিলেন, তারা তখন চলে গিয়েছিলেন এবং সাধারণ জনতার মিশেলে আসলে বেশ কিছু মানুষ ছিলেন যারা বলছিলেন যে আমরা জুম্মার নামাজের পরে আবার একত্রিত হব। সঙ্গত কারণে জানিয়ে রাখতে চাই, ঠিক আজ থেকে এক সপ্তাহ আগে অর্থাৎ এই যে শুক্রবার, তার ঠিক আগের শুক্রবার 12 ডিসেম্বর যে হাদির ওপরে যেই গুলি করা হয়, যারা গুলি করেন আসলে যে হত্যাকারীরা আছেন, সেই ঘটনাটা ঘটে এবং তারাও কিন্তু ঠিক 12 ঘন্টার মধ্যে দেশ থেকে পালিয়ে যায়। তা নিয়ে কিন্তু নানা ধরনের প্রশ্ন উঠেছিল এবং সবশেষ গতকালকে সন্ধ্যার ঠিক পর মুহূর্তটাতে যখন ঘোষণা করা হয় অফিসিয়ালি যে হাদি আর আমাদের মাঝে নেই, তখন আসলে বিক্ষোভে ফেটে পড়ে সমগ্র দেশ এবং সেই বিক্ষোভের অংশ হিসেবে জনতারা ভিড় করেন ঠিক ধানমন্ডি 32 নম্বরের শেখ মুজিবের বাড়ির সামনে এবং এখানে এসে তারা বিক্ষোভ করতে থাকেন। আমি একটু ছোট করে পুরো রাতের ঘটনাটা আপনার মাধ্যমে আসলে পুরো যারা দর্শক আছেন সবাইকে জানাতে চাই। 12টার কিছুটা আগ মুহূর্তে আসলে তারা এখানে আসেন এবং এসে প্রথম দিকে সবাই স্বতঃস্ফূর্তভাবে বাড়িতে উঠে যান এবং ঠিক এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন নিজ উদ্যোগে কেউ হয়তোবা লাথি মেরে কিংবা কেউ হয়তোবা ইট হাতে নিয়ে বাড়ি দিয়ে হয়তোবা ভাঙার চেষ্টা করছেন দেয়াল, ঠিক সেভাবেই তারা রাতের বেলা স্বতঃস্ফূর্তভাবে সবাই বাড়িতে উঠে যান এবং তারা বিভিন্ন যে সমস্ত কার্নিশ দেয়াল সেগুলো ভাঙতে থাকেন এবং একটা পর্যায়ে গিয়ে তারা সিদ্ধান্ত নেন যে তারা বুলডোজার আনবেন এবং হাদি বাংলাদেশে অর্থাৎ হাদির যে মৃতদেহ তা বাংলাদেশে আসার আগেই তারা গুড়িয়ে দিতে চান এই ভবনটিকে এবং এইটিকে একটি প্রতীকী হিসেবে তারা দেখাতে চান। তারা চান যাতে করে যারা শক্তি আছেন, ফ্যাসিবাদী শক্তি আছেন, যারা হচ্ছে এই জুলাই আগস্টের আন্দোলনের বিরুদ্ধে যারা সোচ্চার এখন পর্যন্ত, তাদের কাছে একটা বার্তা দেওয়ার জন্য যে ঠিক এইভাবেই গুড়িয়ে ফেলা হবে তাদের যে স্তম্ভ তার সব কিছুই। তারপরেই তারা সেখানে বুলডোজার নিয়ে আসা হয়, মূলত সেটিকে ভেপো বলা চলে এবং সে ভেপো দিয়ে তারা হচ্ছে বাড়ির যে সামনের অংশ সেটিকে ভাঙার চেষ্টা করতে থাকেন এবং একটা পর্যায়ে তারা ব্যর্থ হন, কিছুটা অংশ ভাঙতেও পারেন। পরবর্তীতে তারা সেই ভেপোটাকে পাঠিয়ে দেন এবং তারা নিজের আবারও ঠিক শুরুর সময়টাতে যেমনভাবে স্বতঃস্ফূর্তভাবে তারা বাড়িতে উঠে গিয়েছিলেন, নিজেদের মতো করে ভাঙছিলেন বাড়ি, ঠিক সেভাবে তারা আবারও ঠিক বাড়িটাতে তারা তাদের মতো করে আসলে ভাঙতে থাকেন। তার মাঝখানে আসলে দুটো ঘটনা ঘটে, যে দুটো ঘটনার একটিতে একজনের আহত আমরা দেখিয়েছিলাম এবং আরেকটিতে সৌভাগ্যবশত কেউ আহত হননি। সে প্রথম ঘটনার প্রেক্ষাপটটা যদি একটু বলি, ঠিক ভবনটির পেছনের দিকের বাম পাশটিতে কার্নিশের ওপরে উঠে কয়েকজন মিলে চেষ্টা করছিলেন আসলে বাড়ির যে পিলার সেটিকে ভেঙে ফেলতে এবং একটা পর্যায়ে তারা সেটাতে সমর্থ হওয়ার পরে আসলে কিছুক্ষণের মধ্যেই 2 থেকে 3 মিনিটের মধ্যে আসলে সেই স্তম্ভটা, সেই স্থানটা আসলে ভেঙে নিচে পড়ে যায় এবং একজন সৌভাগ্যবশত সরাসরি যেই ধ্বংসাবশেষ তার নিচে পড়েননি, তিনি আসলে আহত হন। এরপরের যে ঘটনা সেখানেও আসলে তেমন কেউ আহত হননি। এরপরে সকাল থেকে আসলে সবকিছু বেশ নীরব ছিল, কিন্তু এখন আমরা আবার দেখতে পাচ্ছি যারা বিক্ষুব্ধ জনতা আছেন তারা আসছেন, তারা এসে তাদের ভাঙচুর চালিয়ে যাচ্ছেন। তো এই ছিল দেবাশিস এখন পর্যন্ত ধানমন্ডি 32 নম্বরের শেখ মুজিবের যে বাসভবন, সে বাসভবন থেকে সবশেষ খবরাখবর। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।
শাহবাগে আছেন সহকর্মী শামীম রেজা, যাচ্ছে এবারে তার কাছে। শামীম, বিক্ষোভকারীরা এই মুহূর্তে কোথায় অবস্থান নিয়েছেন, তারা কি বলছেন? বসে আছেন, তবে সকাল থেকে আসলে যেহেতু এই এলাকাটা হাসপাতাল কেন্দ্রিক, এজন্য একটা সাইড তারা আসলে খুলে দিয়েছিলেন এবং এরপরেই আসলে গাড়ি চলাচল আসলে শুরু হয়। তবে কিছুক্ষণ আগে তারা আবারও রাস্তাটা বন্ধ করে দিয়েছিলেন। তবে আজ এই এলাকার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা থাকার কারণে তারা আবারও সড়কটা উন্মুক্ত করে দিয়েছেন। এক সাইডের যে বাংলা মোটর থেকে শাহবাগ কেন্দ্রিক যে রোডটা, শুধুমাত্র সেই সড়কটাই এখন পর্যন্ত উন্মুক্ত করে দিয়েছেন তারা। তারা বলছেন যে আধা ঘন্টা থেকে বা 1 ঘন্টা পরে তারা আসলে এই সড়কটা আবারও বন্ধ করে দিবেন। এবং কিছুক্ষণ আগে এখানে যারা বিক্ষোভকারীরা ছিলেন তারা ঘোষণা দিয়েছেন যে রাজধানী সহ তারা সারা দেশে ব্লকেড কর্মসূচি ঘোষণা করবেন। এবং ওসমান হাদির এই মৃত্যুর ঘটনায় আসলে তারা এই ব্লকের কর্মসূচি ঘোষণা করেছেন। তারা আসলে বলছেন যে হাদির উপর যে হামলার ঘটনা ঘটেছে এবং যে হামলার মধ্য দিয়ে হাদি শহীদ হয়েছে, এটা আসলে জুলাই যোদ্ধাদের উপর হামলা, এমনটাই তারা দাবি করছেন। একটু যদি জানিয়ে রেখে আসলে হাদির মৃত্যু খবর সারা দেশে ছড়িয়ে পড়ার পর থেকেই আসলে বৃহস্পতিবার রাতে শাহবাগ এলাকায় জড়ো হতে শুরু করেন শিক্ষার্থী সহ সাধারণ মানুষ এবং এইসব বিক্ষোভকারীরা আসলে সেই রাত থেকেই আসলে এই শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন, যেটা এখনো চলমান আছে। তারা এখন আসলে মিছিল করছেন, সেই মিছিলে তাদের প্রতিধ্বনি এরকম তুমিতে আমিতে হাদি হাদি এমন ধরনের মিছিল, এমন ধরনের প্রতিবাদী এমন ধরনের প্রতিবাদী বিক্ষোভ দিয়েই আসলে তারা তাদের বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছে। এবং তারা বলছেন যে হাদির এই মৃত্যুর ঘটনায় যারা জড়িত তাদের যথাযথভাবে বিচারের আওতায় আনতে হবে এবং সেই সব আসামিরা যে যেখানেই থাকুক না কেন তাদেরকে গ্রেপ্তারের দাবি জানান। একই সাথে হাদিকে গুলির পর আসলে এইসব আসামিরা দেশ ছেড়ে যে পালিয়ে গেল এই দায়ও সরকারকে নিতে হবে, এমনটাই তারা দাবি করছেন। তারা বলছেন এত অল্প সময়ের মধ্যে আসামিরা কিভাবে আসলে তাদের মিশন শেষ করে পার্শ্ববর্তী একটি দেশে চলে যেতে পারে, এমন প্রশ্ন রাখেন। এবং এই আইন শৃঙ্খলার এই অবনতির জন্য আসলে বিক্ষোভকারীরা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার পদত্যাগও দাবি করেন। এ সময় তারা আসলে বলছিলেন যে আগামী 24 ঘন্টার মধ্যেই এই আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের আহ্বান তারা জানান। এবং তারা বলছেন যে হাদির এই গুলির ঘটনায় হাদির যে মৃত্যু হয়েছে, এই মৃত্যুর ঘটনায় আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মধ্যে না আনা পর্যন্ত তাদের যে বিক্ষোভ কর্মসূচি সেই বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে, এমনটাই বলছেন এখানে অবস্থান করা বিক্ষোভকারীরা। এবং তারা বলছেন সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট রোডম্যাপ না দেওয়া পর্যন্তই তারা তাদের এই ব্লকেট কর্মসূচি অব্যাহত রাখবেন। দেবাশিস, ধন্যবাদ শামীম যুক্ত হওয়ার জন্য। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর খবরে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করে উত্তেজিত জনতা। প্রথম আলো, ডেইলি স্টার সহ ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এতে আটকা পড়েন সংবাদকর্মীরা। ধোঁয়ার কুণ্ডলী ও আগুনের তাপে বের হতে পারেনি কেউ। পরে ছাদে অবস্থান নেয় সংবাদকর্মীরা। একই সময়ে ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবের বাড়িতে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। এছাড়া উত্তরা, নতুন বাজার সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করে উত্তেজিত জনতা। ওসমান হাদির মৃত্যুর খবর আসে বৃহস্পতিবার রাত 9:30টায়। এরপর থেকেই বিক্ষোভ হতে থাকে রাজধানীর বিভিন্ন স্থানে। আগুন দেয়া হয় প্রথম আলোর কার্যালয়ের একটি ভবনে। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ভাঙচুরের পাশাপাশি লুট করা হয় প্রথমা প্রকাশনীর বই ও গুরুত্বপূর্ণ নথি।
ইনকিলাব মঞ্চের হাজিরে গুলি করা হয়েছে, তারা এই সংবাদটাকে কিভাবে বিকৃত করে প্রকাশ করছে আপনারা হয়তোবা তাদের পেজ বা এই ঘাটলে দেখতে পারবেন। হাতবে মারা গেছে 1 সপ্তাহ বড়, কেন ওই আসামিরা ওই খুনিরা কেন এখনো গ্রেপ্তার হয় নাই কেন? দোতলায় দাওয়া দাওয়া করে আগুন জ্বলতেছিল। আমাদের প্রথম 2টা ইউনিট আসে, পরবর্তীতে আরও 2টা ইউনিট এসে দোতলার যে আগুনটা ছিল এবং নিচতলার যে আগুনটা ছিল সেটা আমরা নির্বাপন, আগুনের যে ফ্লেমটা ছিল ফ্লেমটাকে নির্বাপন করে ফেলি। রাত 12টার দিকে বিক্ষোভকারীরা আগুন দেয় ডেইলি স্টার কার্যালয়ে। আগুনের তীব্রতা মুহূর্তে পৌঁছায় ভবনের 3য় তলায়। কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। প্রথম আলো ভবনে আগুন দেওয়ার পর বিক্ষুব্ধ জনতা এগিয়ে আসে ডেইলি স্টার ভবনের দিকে এবং তারা এই ভবনটিতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই এই ভবনটি পরিণত হয় ধ্বংসযজ্ঞে। এ সময় ভেতরে অবস্থান করছিলেন সংবাদকর্মীরা। আগুনের উত্তাপ ও ধোঁয়ার তীব্রতায় বের হওয়ার সুযোগ পাননি তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিজেদের অসহায়ত্বের কথা জানাচ্ছিলেন কেউ কেউ। প্রায় ঘণ্টাখানেক পর পৌঁছায় ফায়ার সার্ভিস। এক পর্যায়ে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলেও উদ্ধার কার্যক্রম শুরু করা যায়নি। আমার ফোন দিছে আমার ভাই যে নিচে আগুন লাগাতে শিগগির উপর নিচে নামো। পরে আমি যখন দরজা মেলার পর দেখি এত ধুমা, আমি চোখে কিচ্ছু দেখি না। রাত 4টা পর্যন্ত ভবনের বিভিন্ন স্থানে আগুন দেখা যায়। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যান ফায়ার ফাইটাররা। ভোরে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এরপর হামলাকারীরা যায় ছায়ানটে। ভবনের 4 তলা পর্যন্ত ভাঙচুরের পাশাপাশি গুরুত্বপূর্ণ নথি নষ্ট করা হয়। এ ঘটনার পর সব ধরনের কার্যক্রম স্থগিত করে ছায়ানট। নিস্তার পায়নি ধানমন্ডির 32 নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ির ভগ্নাবশেষ। হাতুড়ি রড দিয়ে যে যেভাবে পেরেছে ভেঙেছে সবটা। পরে এক্সকাভেটর নিয়ে আসা হয় ভবন ভাঙতে। এছাড়াও বিক্ষোভ হয়েছে নতুন বাজার, উত্তরা সহ রাজধানীর বিভিন্ন স্থানে। তানফির সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। প্রথম আলোর কার্যালয়ে বিক্ষুব্ধ ছাত্র জনতার দেয়া আগুন নেভানোর সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়েছেন 2জন ফায়ার ফাইটার। তাদের প্রাথমিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে বিক্ষোভে ফেটে পড়েন ছাত্র জনতা। এরই সূত্র ধরে রাতেই বিক্ষুব্ধ ছাত্র জনতা জড়ো হয় প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে, করে ভাঙচুর ও অগ্নিসংযোগ। সেই আগুন নেভানোর সময় ভোরে 2 ফায়ার ফাইটার বিদ্যুতায়িত হন। ক্ষমতার মোহ নয়, বরং মানুষের মুক্তির আকুতি যাকে তাড়িয়ে বেরিয়েছে রাজপথ থেকে রাজপথে, তিনি শরীফ ওসমান হাদি। প্রতিকূল স্রোতের বিপরীতে নৌকা বাওয়া এক নিঃসঙ্গ নাবিক। বারবার আঘাত এসেছে, পিঠ ঠেকে গেছে দেয়ালে, তবু আদর্শের প্রশ্নে তিনি ছিলেন অটল। পরিবারের মায়া, ব্যক্তিগত সুখ সবকিছুকে তুচ্ছ করে যিনি তুফানের মুখে বুক পেতে দিয়েছেন। কেমন ছিল সেই দীর্ঘ সংগ্রামের দিনগুলো, আর কিভাবেই বা তিনি হয়ে উঠলেন সময়ের সাহসী কণ্ঠস্বর। আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চলচঞ্চল টমকি চমকি, পথ যেতে যেতে চকিতে চমকি, পিন্ডি আদি তিন্দল, আমি চপলা চপল হিন্দল, আমি তাই করি ভাই যখন চাহে মন যা, করি শত্রুর সাথে গলাগলি, তাই মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভিতিয়ে ধরিত্রীর বলবীর চির উন্নত মানুষের। ছাত্র আন্দোলন থেকে শুরু করে রাজপথের আপোষহীন নেতৃত্ব, তার এই সংক্ষিপ্ত কিন্তু প্রভাবশালী জীবনের গল্প এখন সবার মুখে মুখে। 1993 সালে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় জন্ম শরীফ ওসমান হাদির। বাবা ছিলেন স্থানীয় মাদ্রাসার শিক্ষক ও ইমাম। 6 ভাই বোনের মধ্যে হাদি সবার ছোট। পড়াশোনার হাতেখড়ি নলছিটির একটি মাদ্রাসায়। এরপর ঝালকাঠি NS কামিল মাদ্রাসা থেকে আলিম শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন। সেখান থেকেই স্নাতক ও স্নাতকোত্তর।
রাজনীতিতে পুরোপুরি সক্রিয় হওয়ার আগে তিনি শিক্ষকতা এবং লেখালেখির সাথে যুক্ত ছিলেন। 2024 সালের জুলাই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে অত্যন্ত সক্রিয় ভূমিকা ওসমান হাদির। রাজধানীর রামপুরা এলাকায় আন্দোলনের সমন্বয়ক হিসেবে ছিলেন সম্মুখ সারিতে। অভ্যুত্থান পরবর্তী সময়ে বিপ্লবের চেতনা ধরে রাখা, আধিপত্যবাদ ও ফ্যাসিবাদ প্রতিরোধের লক্ষ্য নিয়ে 2024 সালের 13 আগস্ট তিনি গড়ে তোলেন ইনকিলাব মঞ্চ নামক রাজনৈতিক সাংস্কৃতিক প্ল্যাটফর্মটি। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের দাবিতে সবসময় সরব ছিলেন ওসমান হাদি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছিলেন। তিনি ইনকিলাব মঞ্চকে কেবল একটি প্রতিবাদী দল হিসেবে নয়, বরং একটি থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। বিশ্বাস করতেন ফ্যাসিবাদের পতন ঘটলেই মুক্তি আসবে না, বরং প্রাতিষ্ঠানিক সংস্কার ও ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত লড়াই চলবে। হাদি মনে করতেন রাজনৈতিক পরিবর্তনের আগে সাংস্কৃতিক পরিবর্তন জরুরি। দেশপ্রেমমূলক গান, কবিতা ও পথনাটকের মাধ্যমে উদ্বুদ্ধ করছিলেন তরুণ সমাজকে। 5 আগস্টের পর আন্দোলনের শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন এবং বিচার নিশ্চিত করতে তিনি ইনকিলাব মার্চ ও জেলাভিত্তিক গণসংযোগ কর্মসূচি পরিচালনা করেন। তিনি ছাত্র জনতার মাঝে দলীয় বিভাজন দূর করে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেন। তার মৃত্যুতে ডান, বাম ও মধ্যমপন্থী সব ঘরানার রাজনৈতিক মহলে শোকের সৃষ্টি হওয়া তার সার্বজনীন গ্রহণযোগ্যতারই প্রমাণ। 12 ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন ওসমান হাদি। দুপুর 2:25 দিকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা চলন্ত রিকশায় থাকা হাদিকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি করে। একটি গুলি তার ডান কানের পাশ দিয়ে ঢুকে মাথার বাম কান দিয়ে বেরিয়ে যায়। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং লাইফ সাপোর্টে রাখা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও বাঁচানো গেল না ওসমান হাদিকে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। ওসমান হাদির মৃত্যুর খবরে সারা দেশে বিক্ষোভ মিছিল হয়েছে। চট্টগ্রামে পুড়িয়ে দেওয়া হয়েছে সাবেক 2 মন্ত্রীর বাড়ি। রাজশাহীতে গুড়িয়ে দেওয়া হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অফিস। দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে ক্ষোভের অনল। বিক্ষোভকারীরা বলছেন শহীদ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে গভীর রাতে রাস্তায় নেমে আসে বিক্ষোভকারীরা। রাজশাহীতে গুড়িয়ে দেওয়া হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহানগর অফিস। মিছিল করে এনসিপি, ছাত্রদল, শিবির সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের কর্মীরা। চট্টগ্রামে হামলা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মুহিবুল হাসান চৌধুরী নওফেলের বাড়িতে। বান্দরবানে আগুন দেওয়া হয় সাবেক মন্ত্রী বীর বাহাদুর উশুই সিং এর বাড়িতে। ওসমান হাদির মৃত্যুর খবর আসার সাথে সাথে ক্ষোভে উত্তাল হয়ে ওঠে সিলেট। রাতে নগরীর চৌহাট্টা পয়েন্টে জড়ো হয়ে বিক্ষোভ করেন ছাত্র জনতা। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা ভারতীয় আধিপত্যবাদ বিরোধী নানা স্লোগান দিতে থাকেন। দ্রুত সময়ের মধ্যে হাদি হত্যার সাথে জড়িত সকলকে গ্রেপ্তারের দাবি জানানো হয়। বিক্ষোভ মিছিল হয়েছে রংপুরে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে মিরিয়া মোড়, পার্ক মোড় ও শহীদ আবু সাইদ চত্বর প্রদক্ষিণ করে বিক্ষোভকারীরা। লালবাগ এলাকা থেকে বিক্ষোভে অংশ নেয় কারমাইকেল কলেজের শিক্ষার্থীরাও। রাত 12:30 অবধি শাপলা চত্বর অবরোধ করে রাখা হয়। ভেঙে গড়িয়ে দেওয়া হয় জাতীয় পার্টির প্রতীক। এছাড়া গাইবান্ধায় বাস টার্মিনালের সামনে অবরোধ করে বিক্ষোভকারীরা। গাইবান্ধা পলাশবাড়ি সড়কের 2 পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে টার্মিনাল থেকে ছাড়তে পারেনি দূরপাল্লার কোনো বাস।
খুলনা শহরের শিববাড়ি মোড় অবরোধ করে বিক্ষোভ হয়েছে। মিছিলটি শিববাড়ি মোড় থেকে কেডি অ্যাভিনিউ ঘুরে ময়লাপোতার মোড়ে যায়। এ সময় শিববাড়ি মোড়ে সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায় বিক্ষোভকারীরা। বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকায় সড়ক আটকে বিক্ষোভ করে ছাত্র জনতা। নগরীর চৌমাথা এলাকায় ঢাকা বরিশাল মহাসড়কে অবস্থান নেয় তারা। মৃত্যুর খবরে হাদির নিজ জেলা ঝালকাঠিতে ছড়িয়ে পড়ে শোকের মাতম। খুনিদের গ্রেপ্তারের দাবিতে শহরের কলেজ মোড় এলাকায় ঢাকা ঝালকাঠি মহাসড়ক অবরোধ করে জুলাই আন্দোলনকারীরা। এনসিপি, গণ অধিকার পরিষদ সহ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা রাস্তায় নেমে আসে এবং বিচারের দাবি জানায়। এছাড়া কুষ্টিয়া, জয়পুরহাট, জামালপুর, পিরোজপুর, কিশোরগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ করে ইনকিলাব মঞ্চ সহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা। শরীফ ফারুকী, যমুনা নিউজ। ওসমান হাদির মৃত্যুর ঘটনায় রাজশাহীতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। সেখানে আছেন সহকর্মী তারেক মাহমুদ। আমরা যাচ্ছি তার কাছে। তারেক, কি বলছেন বিক্ষোভকারীরা? দেবাশিস, রাত 11টা থেকে কিন্তু বিক্ষোভকারীরা রাজশাহীর যে সাহেববাজার 0 পয়েন্ট রয়েছিল সেখানে কিন্তু সকলে আসে এবং সেখান থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা রাজশাহী মহানগর আওয়ামী লীগের যে অফিসটি ছিল এর আগে কিন্তু ভাঙা হয়। এই অফিসটি ভাঙার পরেও আমরা দেখেছিলাম যে এই অবশিষ্ট যে অফিসটি ছিল পুরোটাই কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং আন্দোলনকারীরা বলছেন যে আওয়ামী লীগের যারা দোষর রয়েছে, আওয়ামী লীগের যে যেখান থেকে যে কার্যক্রমগুলো করা হয়েছে সব কিছুই তারা একদমই মাটির সাথে গুঁড়িয়ে দেবেন, তেমনটি গতকালকে বলেছেন। এবং রাতে কিন্তু আমরা দেখেছিলাম রাত 11টার পরে যখন সাহেববাজার 0 পয়েন্টে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার তিনি ঘোষণা দিয়েছিলেন যে বিক্ষোভ শেষ করেই কিন্তু এই আওয়ামী লীগের যে অফিসটি রয়েছে, এই আওয়ামী লীগের অফিসটি সেটি একদমই ভেঙে তারা এইখানে পাবলিক টয়লেট নির্মাণ করবেন, তিনি তেমনটি জানিয়েছেন। আমরা দেখছি যে গোটা অফিসটি একদমই ভেঙে চুরে কিন্তু একদম একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সারা রাত ধরেই আমি এই জায়গাটিতে রয়েছি এবং সকাল পর্যন্ত আছি। এই এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে যারা সাধারণ মানুষজন রয়েছে সকলেই এখানে এসে এখানকার ইট রড সেগুলো কিন্তু খুলে খুলে নিয়ে যাচ্ছেন এবং যারা আন্দোলনকারী রয়েছেন তারা যেমনটি বলছেন যে এই যে হত্যাকাণ্ডের যে বিচার সেটি বাংলার মাটিতে করতে হবে এবং যারা যারা জড়িত দ্রুত তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং তাদের বিচার নিশ্চিত করতে হবে। তাদের বিচার নিশ্চিত না করা হলে রাজশাহীতে আন্দোলনকারীরা বৃহত্তর আন্দোলন সেটি কিন্তু গড়ে তুলবেন। দেবাশিস, ধন্যবাদ তারেক যুক্ত হওয়ার জন্য। দেশে ফেরার জন্য ট্রাভেল পাসের আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজ ও স্বজনদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 6টি টিকিট কিনেছেন। সবকিছু ঠিক থাকলে 25 ডিসেম্বর বেলা 12টার দিকে পৌঁছাবেন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। উন্নত চিকিৎসা নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে যান 2008 সালে। 17 বছর 3 মাস পর দেশে ফিরছেন তিনি। তবে পাসপোর্ট না থাকায় দেশে ফিরতে দরকার হবে ট্রাভেল পাস। পররাষ্ট্র উপদেষ্টা বৃহস্পতিবার জানান লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে ট্রাভেল পাসের আবেদন করেছেন তিনি। দেশে ফেরার প্রায় সকল প্রস্তুতি সেরে ফেলেছেন তারেক রহমান। 24 ডিসেম্বর ঢাকাগামী নিয়মিত ফ্লাইট BG202-তে দেশে ফিরবেন তিনি। এজন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নিজ স্বজনদের জন্য 6টি টিকিট কেটেছেন বিএনপির শীর্ষ নেতা। 25 ডিসেম্বর বেলা 11টা 50 ফ্লাইটটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। বিএনপির পক্ষ থেকে জানানো হয় ঢাকায় তারেক রহমানের অভ্যর্থনা ও নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে তার দল। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা।
ভারতের ভূখণ্ডে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা বাংলাদেশি কোনো রাজনৈতিক নেতার কর্মকাণ্ডে সহায়তা করছে না দিল্লি সরকার। কংগ্রেস আইন প্রণেতা শশী থারুরের নেতৃত্বে প্রকাশিত এক প্রতিবেদনে এমন দাবি করেছে দেশটির পার্লামেন্টের একটি স্থায়ী কমিটি। এতে বলা হয়, ব্যক্তিগত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমেই বক্তব্য দিচ্ছেন শেখ হাসিনা। এর সাথে ভারতের কোনো সংযোগ নেই। বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি 1971 সালের মুক্তিযুদ্ধের পর থেকে ভারতের জন্য সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জে পরিণত হচ্ছে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। হাসিনা ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশে ইসলামপন্থী শক্তির পুনরাবির্ভাব ও যুব নেতৃত্বাধীন জাতীয়তাবাদের উত্থান ঘটেছে বলেও দাবি করা হয়। এতে একই সাথে এদেশের উপর দ্রুত চীন ও পাকিস্তানের প্রভাব বাড়ায় দিল্লির উপর চাপ বাড়ছে বলেও মন্তব্য করা হয়। উত্তর ইতালির আল্পস পর্বতমালার গায়ে মিলেছে কোটি কোটি বছর আগের ডাইনোসরের পদচিহ্নের সন্ধান। বিশেষজ্ঞদের ধারণা 20 কোটি বছরেরও বেশি সময় আগে সেখানে ছিল বিশালদেহী ডাইনোসর প্লেটিওসরাসের অবাধ বিচরণ। তবে তখন অঞ্চলটি ছিল সমুদ্রবেষ্টিত ও কাদায় ঘেরা সমতল ভূমি। সময়ের সাথে সাথে সাগরের পানি শুকিয়ে তার রূপ নেয় পর্বতে, আর তাই শক্ত পাথরের বুকেই খুঁজে পাওয়া যায় আদিম এই প্রাকৃতিক নিদর্শন। পর্বতের শক্ত পাথরের গায়ে হাজার হাজার বিশাল আকারের পায়ের ছাপ। উত্তর ইতালির আল্পস পর্বতমালার দৃশ্য এটি। সমুদ্রপৃষ্ঠ থেকে 2000 মিটারেরও বেশি উচ্চতায় পাওয়া গেছে কয়েকশো মিলিয়ন বছর আগের এসব নিদর্শন। গবেষকরা বলছেন, ট্রায়াসিক যুগের ডাইনোসরদের পদচিহ্ন এগুলো। সম্প্রতি স্টেলভিও ন্যাশনাল পার্কে এসব পদাঙ্কের সন্ধান পান জীবাশ্মবিদরা। প্রায় 5 কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে পায়ের ছাপগুলো। নখরের চিহ্নযুক্ত কিছু পদরেখা প্রায় 40 সেন্টিমিটার চওড়া। বিশেষজ্ঞদের ধারণা, 200 মিলিয়ন বছরেরও বেশি সময় আগে সম্ভবত দীর্ঘ গলা বিশিষ্ট বিশালদেহী তৃণভোজী ডায়নোসর প্লেটিওসরাসের দল রেখে গেছে এসব ছাপ। তখন জায়গাটি ছিল উষ্ণ জলাশয়যুক্ত এক অঞ্চল, যেখানে সমুদ্র তীর ঘেঁষে ছিল ডায়নোসরদের অবাধ বিচরণ। সে সময় তারা কাদায় এঁকে দিত নিজেদের পদচিহ্ন। পরবর্তীতে ধীরে ধীরে আফ্রিকান টেকটনিক প্লেট উত্তরের দিকে সরে যেতে থাকলে শুকিয়ে যায় টেথিস মহাসাগর। এরপর সমুদ্রতলের শিলাস্তর ভাঁজ হয়ে গড়ে ওঠে এই আল্পস পর্বতমালা। গত সেপ্টেম্বরে হরিণ ও শকুনের ছবি তোলার সময় খাড়া শিলার উপর ছাপগুলো প্রথমবারের মতো নজরে আসে এক বন্যপ্রাণী আলোকচিত্রীর। এরপর থেকে গবেষকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রাগৈতিহাসিক এ চিহ্নগুলো। রেজবানা সায়মা, যমুনা নিউজ।